হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দুই দেশের যুদ্ধের কারণে সেখানকার সাধারণ মানুষদের যে কতটা ক্ষতি হয় সেটা শুধুমাত্র ওই যুদ্ধে ভুক্তভোগী মানুষরাই জানে। আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমনই একটা সত্যি কাহিনী দেখব, যেখানে যুদ্ধের কারণে এক দেশের নাম করা আর বিখ্যাত একজন সেলিব্রিটি রাতারাতি নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে একরকমভাবে নিঃস্ব হয়ে পথের ভিখিরি হয়ে ওঠেন। আর এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম দ্য পিয়ানিস্ট। 2002 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 8.5। সিনেমাটা অস্কারের জন্য 7টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল, আর তার মধ্যে থেকে 3টে অস্কার জিতে নিয়েছিল। তো গল্পটা শুরু হয় 1939 সালে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে। এখানেই আমরা স্পিলসম্যান নামের একটা লোককে দেখতে পাই, যে পুরো পোল্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো পিয়ানো বাজাতে পারত। ও প্রত্যেক দিন পোল্যান্ডের সবচেয়ে বড় রেডিও স্টেশনে পিয়ানো বাজানোর কাজ করত, আর এজন্য পুরো দেশের সমস্ত লোকজন ওকে খুব ভালোভাবেই চিনত। সবাই ওকে খুবই সম্মান করত আর খুবই ভালোবাসত। দেখা যায় প্রত্যেক দিনের মতনই স্পিলসম্যান রেডিওতে সমস্ত দর্শকদেরকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছে। ঠিক তখনই ওদের রেডিও স্টেশনের পাশের থেকে বেশ কিছু বোম আর গুলির আওয়াজ শোনা যায়। যদিও স্পিলসম্যান সেদিকে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের মতন পিয়ানো বাজিয়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছিল ওদের কাছে এটা যেন খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আসলে সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, আর জার্মানি সেই সময় পোল্যান্ডের উপরে আক্রমণ করে সেটাকে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করেই ওদের বিল্ডিংয়ে একটা বিশাল বড় বোম বিস্ফোরণ ঘটে, যে কারণে সবাই তাড়াতাড়ি করে ওখান থেকে ছুটে পালাতে শুরু করে। দেখা যায় ওই বোমের আঘাতে স্পিলসম্যানের মাথায় অনেকটা চোট লেগেছে, সেজন্য এখন ও বাকি সবার সাথে ওই বিল্ডিং থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তখনই ওর ডরোথা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়েটা বলে, আমি একজন গায়িকা, আপনার পিয়ানো বাজানো আমার খুবই ভালো লাগে, আমি আপনার সাথে অনেকদিন ধরেই দেখা করতে চাইছিলাম, আর অবশেষে আজ সেই সুযোগটা পেলাম। এখানে ডরোথার সাথে কথা বলে স্পিলসম্যানের খুবই ভালো লেগে যায়। দেখে মনে হচ্ছিল প্রথম দেখাতেই ওরা যেন একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এখন ডরোথার সাথে কথা বলার পর ও সরাসরি নিজের বাড়ি ফিরে আসে। বাড়িতে ওর বাবা, মা, ভাই আর 2জন বোন ছিল। দেখা যায় এখন তারা প্রত্যেকেই এই শহর ছেড়ে পালানোর জন্য নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করেছে। আসলে যুদ্ধের কারণে এই শহরের বেশিরভাগ লোকজন এখান থেকে পালিয়ে দূরে সুরক্ষিত জায়গায় যাওয়ার চেষ্টা করছিল। যদিও স্পিলসম্যান কোনোভাবেই এখান থেকে যেতে চাইছিল না। ও বলে, আমাকে যদি মরতেই হয় তাহলে আমি নিজের বাড়িতে মরতে বেশি পছন্দ করব। এসব কিছুর মধ্যেই ওরা রেডিওতে একটা খবর শুনতে পায়। সেখানে বলা হচ্ছিল আর কিছুদিনের মধ্যেই পোল্যান্ডকে সাহায্য করার জন্য গ্রেট ব্রিটেন আর ফ্রান্সও জার্মানির বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে। এই খবরটা শুনে স্পিলসম্যান আর তার পরিবারের প্রত্যেকেই খুবই খুশি হয়। ওরা মনে করেছিল আর কিছুদিনের মধ্যেই জার্মান সৈনিকরা হয়তো ওদের দেশ ছেড়ে পালিয়ে যাবে, আর ওরা সবাই আবার আগের মতন ভালোভাবে নিজেদের জীবন কাটাতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত আগামী কিছুদিনের মধ্যেই জার্মান সৈনিকরা পোল্যান্ড দেশটাকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয়। এখন এই পুরো দেশটাকেই জার্মান সৈনিকরা নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে শুরু করে। পোল্যান্ডে খ্রিস্টান আর ইহুদি এই দুই প্রজাতির মানুষ থাকত, কিন্তু জার্মানরা ইহুদিদেরকে একদমই পছন্দ করত না, আর ওদেরকে খুবই নিচু চোখে দেখত। তাই এখন ইহুদিদের জন্য নতুন নিয়ম তৈরি করা হয়। সেই নিয়মে বলা হয়েছিল কোনো ইহুদি পরিবার নিজেদের কাছে 2000-এর বেশি টাকা রাখতে পারবে না। ওরা কোনো দোকান, বাজার বা রেস্টুরেন্টেও যেতে পারবে না। এমনকি রাস্তাঘাটে অথবা পার্কে কোথাও কোনো বেঞ্চের ওপরে ওরা বসতে পারবে না। এছাড়া এখন থেকে সমস্ত ইহুদিদেরকে ঘর থেকে বাইরে বেরোনোর সময় হাতে একটা সাদা রঙের বিশেষ ধরনের কাপড় বেঁধে রাখতে হবে, যাতে সেই কাপড় দেখে সমস্ত ইহুদিদেরকে খুব সহজেই চেনা যায়। এই খবরটা জানার পর স্পিলসম্যান আর তার পরিবারের প্রত্যেকেই খুবই রেগে যায়, কারণ এরা প্রত্যেকেই ইহুদি ছিল। কিন্তু এই মুহূর্তে ওদের কাছে কিছুই করার ছিল না, সেজন্য ওরা এই সমস্ত নিয়ম মানতে বাধ্য হয়। এই ঘটনার পর থেকে জার্মান সৈনিকরা যখনই শহরের রাস্তায় হাতে কাপড় বাঁধা অবস্থায় কোনো ইহুদিকে দেখতে পেত, তখনই তাদেরকে বিনা কারণে প্রচণ্ড মারধর করত আর তাদের সাথে খুবই বাজে ব্যবহার করত। আর সমস্ত ইহুদিরাও এই বিষয়টা চুপচাপ সহ্য করত, কারণ ওদের কাছে প্রতিবাদ করার মতন কোনো উপায় ছিল না। এই খারাপ অবস্থার মধ্যেও স্পিলসম্যান মাঝে মাঝেই ডরোথা নামের সেই মেয়েটার সঙ্গে দেখা করত। এই মেয়েটা খ্রিস্টান ছিল, তাই এই শহরে থাকতে বা এখানে চলাফেরা করতে ওর কোনো রকম অসুবিধা হতো না। এখন আস্তে আস্তেই স্পিলসম্যান আর ডরোথা দুজনেই একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওরা মাঝে মধ্যেই নিজেদের মধ্যে দেখা করে অনেক গল্প করত। কিছু মাস পর জার্মান সৈনিকদের তরফ থেকে জানানো হয় এই রাজ্যের সমস্ত ইহুদিদের থাকার জন্য বস্তির মতন একটা জায়গা তৈরি করা হয়েছে,
এখন সমস্ত ইহুদিকে তাদের ঘরবাড়ি ছেড়ে দিয়ে এই বস্তির মধ্যে গিয়ে একসাথে থাকতে হবে। এখন কোনো ইহুদি আর শহরের মধ্যে বাকি সমস্ত লোকজনের সঙ্গে থাকতে পারবে না। কিন্তু এখানে সমস্যা হলো এই শহরে 3,60,000 ইহুদি রয়েছে, আর ওই নতুন ছোট্ট বস্তিটা এদের প্রত্যেকের থাকার জন্য খুবই ছোট। এদিকে দেখা যায় এই অবস্থায় স্পিলসম্যানদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ জার্মানদের বোম বিস্ফোরণে এই শহরের সমস্ত রেডিও স্টেশন ভেঙে গেছিল। সেজন্য এই মুহূর্তে স্পিলসম্যানের কাছে কোনো রকম কাজ ছিল না। আর তাছাড়া যুদ্ধের কারণে ওর পরিবারের বাকি সমস্ত লোকজনও নিজেদের কাজ হারিয়েছিল। এখন আস্তে আস্তে ওদের জমানো সমস্ত টাকা খরচ হয়ে যায়। এই মুহূর্তে ওদের কাছে মাত্র 20 টাকা বেঁচেছিল, যেটা দিয়ে ওদের খাওয়া দাওয়ার খরচ চালানো কোনোভাবেই সম্ভব না। সেজন্য স্পিলসম্যান বাধ্য হয়ে নিজের সবচেয়ে পছন্দের দামি পিয়ানোটা বিক্রি করে দেয়। এখন যুদ্ধের এই কঠিন সময়ে ওদের অসহায়তার সুযোগ নিয়ে একজন লোক খুবই অল্প দামে ওই দামি পিয়ানোটা কিনে নেয়। এর কিছুদিন পর সরকারি নির্দেশ অনুযায়ী এই শহরের সমস্ত ইহুদিরা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে তাদের জিনিসপত্র গুছিয়ে নতুন ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এখানেই বাকি সমস্ত লোকজনের সাথে স্পিলসম্যান আর তার পরিবারকে দেখা যায়। এরা প্রত্যেকেই খুবই অসহায়ভাবে ওদের নতুন ঠিকানার দিকে এগোচ্ছিল। রাস্তায় যাওয়ার পথে স্পিলসম্যানের সাথে ডরোথার দেখা হয়। ডরোথা বলে, আমি তোমার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তুমি চলে যাওয়ার আগে আমি শেষবার তোমার সাথে একবার ভালো করে দেখা করতে চাইছিলাম। তখন স্পিলসম্যান বলে, তুমি একদমই চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সবকিছু আবার আগের মতন ঠিক হয়ে যাবে। আমি আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার আবার দেখা হবে। আর এই কথা বলেই ও ডরোথাকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর ডরোথাও রাস্তার পাশে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই নিজেদের নতুন ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু দেখা যায় ওখানে ওদের থাকার জন্য খুবই ছোট্ট একটা ঘর দেওয়া হয়েছিল, যেখানে ওদের 6 জনের পক্ষে থাকা খুবই কষ্টকর ব্যাপার ছিল। কিন্তু ওদের মা ঠিক করে নেয় উনি নিজের 2 মেয়েকে নিয়ে রান্নাঘরে ঘুমাবেন, আর স্পিলসম্যান ওর ভাই আর ওর বাবা ওই ছোট্ট ঘরের মেঝেতে ঘুমাবে। কিছুক্ষণ পর যখন সমস্ত ইহুদিরা ওই বিশেষ এলাকায় চলে আসে, তখন ওই পুরো জায়গাটাকে উঁচু পাঁচিল দিয়ে চারিদিক দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে এই ইহুদিরা কোনোভাবেই এই জায়গা থেকে বেরোতে না পারে। এখন এই ছোট্ট জায়গার মধ্যে একসাথে এতগুলো মানুষকে আটকে রাখা হয়েছিল, যে কারণে এখানকার পরিবেশটা খুবই ঘিঞ্জি হয়ে গেছিল। ইহুদিদের এই নতুন বস্তিটাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একদিকের বস্তিটা আকারে একটু ছোট ছিল, কিন্তু অন্যদিকের বস্তিটা তুলনামূলকভাবে একটু বড় ছিল। প্রথম কিছুদিনের মধ্যেই ওই ছোট বস্তির মানুষের খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা হচ্ছিল। ওখানে সমস্ত মানুষের জন্য যথেষ্ট পরিমাণ খাবার ছিল না, যে কারণে কিছুদিনের মধ্যেই এখানকার বেশিরভাগ মানুষ আস্তে আস্তে খাবারের অভাবে মারা যেতে শুরু করে। আর তাছাড়া এই জায়গায় ওদের কাছে কোনো রকম কাজকর্ম করে টাকা পয়সা ইনকাম করারও সুযোগ ছিল না। স্পিলসম্যান তার ভাইয়ের সাথে ওই বস্তির মধ্যে বেশ কিছু বই বিক্রি করতে শুরু করে, কিন্তু যুদ্ধের এই খারাপ পরিস্থিতির মধ্যে কেউ ওদের থেকে কোনো রকম বই কিনতে চাইছিল না, যে কারণে ওদের সংসার চালাতে আর ঠিকভাবে খাওয়া দাওয়া করতে খুবই অসুবিধা হচ্ছিল। এসব কিছুর মধ্যেই একদিন স্পিলসম্যানের সাথে ইজ্যাক নামে ওর একটা পুরানো বন্ধু দেখা করতে আসে। ইজ্যাক বলে জার্মানরা এই শহরের বেশ কিছু ইহুদিদেরকে নিয়ে ইহুদি পুলিশ বাহিনী তৈরি করতে চাইছে, যাদের কাজ হবে জার্মানদের কথা মতন এই বস্তিতে থাকা বাকি সমস্ত ইহুদিদেরকে সামলানো। আমি এই পুলিশ বাহিনীর একটা বড় পদে আছি, আর আমি চাই তোমরা 2 ভাইও আমার সাথে এই পুলিশ বাহিনীতে যুক্ত হও। তাহলে তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই কাজ করে তোমরা নিজেদের পরিবার চালানোর জন্য যথেষ্ট পরিমাণ টাকা পেয়ে যাবে, আর পুলিশে কাজ করার ফলে তোমাদেরকে অনেক রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, আর কোনো জার্মানরাই তোমাদের ওপরে কোনো রকম অত্যাচার করবে না। কিন্তু স্পিলসম্যান আর ওর ভাই সরাসরি এই কাজের জন্য না করে দেয়। ওরা বলে, যে জার্মানরা আমাদের ওপরে এত অত্যাচার করেছে, যারা আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে, আমরা কোনোভাবেই তাদের গোলামি করতে পারবো না, আর তাদের আদেশ মতন আমাদের বাকি ইহুদি ভাই বোনদের ওপরে অত্যাচার করতে পারবো না। তখন ইজ্যাক বলে, তোমরা খুবই বড় একটা সুযোগ হাতছাড়া করলে। আর এই কথা বলেই ও খুবই রাগ করে ওখান থেকে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর স্পিলসম্যান একটা ইহুদি রেস্টুরেন্টে পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায়। যদিও এই কাজ করে ও খুব বেশি টাকা ইনকাম করছিল না, কিন্তু এখান থেকে কোনো রকমে ওদের সংসার চলে যাচ্ছিল। এদিকে দেখা যায় আস্তে আস্তে এই বস্তির মধ্যে সমস্ত ইহুদিদের অবস্থাই খুবই খারাপ হয়ে যেতে শুরু করেছে। বেশিরভাগ মানুষ এখানে খাবারের অভাবে কোনো কিছু না খেতে পেয়ে মারা যাচ্ছিল, যে কারণে এখন খাবার নিয়ে শহরের রাস্তায় লুট আর ছিনতাই শুরু হয়ে যায়। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় স্পিলসম্যান খেয়াল করে একজন বয়স্ক মহিলা টিফিন বক্সে করে বেশ কিছু খাবার নিয়ে যাচ্ছিল,
কিন্তু তখনই হঠাৎ করে একটা লোক ওই মহিলার উপরে আক্রমণ করে ওনার কাছ থেকে খাবারের বাক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। আর এসব কিছুর মধ্যে ওই মহিলার হাতের থেকে খাবারের বাক্সটা মাটিতে পড়ে সমস্ত খাবার রাস্তায় পড়ে যায়। কিন্তু এই অবস্থায় ওই লোকটা খিদেতে এতটাই কষ্ট পাচ্ছিল যে ওই নোংরা রাস্তার ওপরে পড়ে থাকা খাবারটাকেও উনি চেটে পুটে খেতে শুরু করেন। সামান্য একটু খাবারেরও যে কতটা গুরুত্ব সেটা এই মানুষগুলোকে দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। এই সময় এই বস্তির বেশিরভাগ ইহুদিরাই সামান্য একটু খাবারের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। এতটা খারাপ পরিস্থিতির মধ্যেও জার্মান সৈনিকরা সমস্ত ইহুদিদের ওপরে খুবই অত্যাচার করত। মাঝে মাঝেই জার্মান সৈনিকরা রাতের বেলায় ইহুদিদের এলাকায় এসে তাদেরকে বিনা কারণেই মারধর করত। এরকমভাবেই এক রাতে হঠাৎ করে বেশ কিছু জার্মান সৈনিক স্পিলসম্যানদের ঘরের সামনের একটা বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সেই সময় ওই বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছিল। এখন জার্মান সৈনিকরা তাদের সবাইকে উঠে দাঁড়াতে বলে। এখানে সবাই উঠে দাঁড়ালেও ওদের মধ্যে একজন প্রতিবন্ধী বয়স্ক লোক ছিল। ওনার দুটো পা নষ্ট হয়ে যাওয়ার কারণে উনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না। কিন্তু এই জিনিসটা জার্মান সৈনিকদের একদমই পছন্দ হয় না। ওরা সঙ্গে সঙ্গেই ওই বয়স্ক লোকটাকে তার হুইল চেয়ার সমেত বিল্ডিংয়ের ওপরের ব্যালকনি থেকে নিচে রাস্তার ওপরে ফেলে দেয়, যার ফলে ওই লোকটা সঙ্গে সঙ্গেই ওখানে মারা যায়। এরপর জার্মান সৈনিকরা ওই পরিবারের বাকি সমস্ত লোকজনকে নিচে রাস্তার উপরে নিয়ে আসে আর তারপর ওদের সবাইকে রাস্তা দিয়ে ছুটে পালাতে বলে। এখন সবাই যখন ওখান থেকে ছুটে পালাতে শুরু করে তখন জার্মান সৈনিকরা পিছন থেকে ওদেরকে গুলি করে মেরে ফেলে। এসব কিছু দেখে স্পিলসম্যান আর তার পরিবারের প্রত্যেকেই খুবই ভয় পেয়ে যায়। ওরা প্রত্যেকেই খুবই আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু জার্মান সৈনিকদের কাছে এসব কিছু খুবই মজার ব্যাপার ছিল। ওরা নিজেদের আনন্দের জন্যই ইহুদিদেরকে বিনা কারণে মারধর করে কষ্ট দিয়ে মেরে ফেলত। এইভাবে আস্তে আস্তে জার্মানদের অত্যাচারে আর খিদের জ্বালায় এই বস্তির বেশিরভাগ মানুষই মারা গেছিল। এই ঘটনার কিছু মাস পর এরা সবাই জানতে পারে ইহুদিদের ওই ছোট বস্তিটাকে জার্মান সৈনিকরা পুরোপুরি খালি করতে চাইছে। আর সেজন্যই এখান থেকে সমস্ত ইহুদিদেরকে সরিয়ে নিয়ে গিয়ে লেবার ক্যাম্প মানে শ্রমিক ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, যেখানে এদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হবে। যেহেতু স্পিলসম্যান আর তার পরিবার ওই ছোট বস্তিতে থাকতো তাই বাকি সবার সাথে ওদেরকেও এই জায়গা ছেড়ে চলে যেতে হয়। 1942 সালের 16ই আগস্ট সমস্ত ইহুদিকে ওই ছোট বস্তি থেকে সরিয়ে একটা নতুন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ক্যাম্পে পাঠানোর আগে এদের সবাইকে একটা ফাঁকা মাঠে রোদের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে বসিয়ে রাখা হয়। এখানে রোদের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর খিদে আর তৃষ্ণায় এদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এই সময় স্পিলসম্যানের বাবা লক্ষ্য করে ওই ভিড়ের মধ্যেই একটা ছেলে বেশ কিছু টফি বিক্রি করছে। এখানে একটা একটা টফির দাম 20 টাকা করে ছিল, যে দামটা অনেক বেশি ছিল। এখন স্পিলসম্যানের পরিবারের সবাই মিলে নিজেদের কাছে থাকা সমস্ত টাকা এক জায়গায় জোগাড় করে ওই বাচ্চাটার কাছ থেকে একটা টফি কিনে নেয়। তারপর ওরা সেই টফিটাকে 6 টুকরো করে নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। এখন এই পুরো পরিবারের সবাই মিলে একসাথে সামান্য একটু খাবার খেয়ে নিজেদের মধ্যে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছিল। আর এটাই ছিল এই পুরো পরিবারের একসাথে খাওয়া শেষ খাবার। কিছুক্ষণ পর এদের সবাইকে লাইন দিয়ে একটা ট্রেনে তোলা হচ্ছিল। এখানে স্পিলসম্যানের সঙ্গে ইজাক নামের সেই ইহুদি পুলিশটার দেখা হয় যে ওর পুরানো বন্ধু ছিল আর একসময় যে ওকে সাহায্য করার জন্য ওর বাড়িতে গেছিল। এখানে ইজাক আর তার পুলিশ বাহিনী এদের সবাইকে ট্রেনে তোলার দায়িত্বে ছিল। এখন স্পিলসম্যানকে দেখার পর ইজাক ওকে তাড়াতাড়ি করে লাইনের ভিড়ের মধ্যে থেকে সরিয়ে নেয়। যদিও স্পিলসম্যান ওই ভিড়ের মধ্যে নিজের মা বাবা আর নিজের পরিবারের কাছে ফিরে যেতে চাইছিল, সেজন্য ও জোরে জোরে চিৎকার করে নিজের বাবাকে ডাকতে শুরু করে। তখন ইজাক ওকে বলে, তুমি একদমই আওয়াজ করো না, এই ভিড়ের মধ্যে থাকলে তুমি মারা যাবে। এই ট্রেনে করে সবাইকে অনেক দূরে নিয়ে গিয়ে মেরে ফেলা হবে, আর আমি তোমাকে এই ভিড়ের মধ্যে থেকে সরিয়ে তোমার জীবন বাঁচিয়েছি। এখন তুমি চুপচাপ এখান থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাও। এখন নিজের জীবন বাঁচানোর জন্য ও নিজের পরিবারকে রেখে চুপচাপ ওখান থেকে পালিয়ে আসে। আর এদিকে স্পিলসম্যানের বাবা মা ভাই বোন আর ওখানে থাকা বাকি সমস্ত ইহুদিদেরকে একটা ট্রেনে তুলে ওখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। স্পিলসম্যান খুব ভালোভাবেই জানত কিছুক্ষণের মধ্যেই ওর পরিবারের সবাইকে মেরে ফেলা হবে আর কিছুক্ষণের মধ্যেই ও পুরোপুরি অনাথ হয়ে যাবে। এখন থেকে এই পৃথিবীতে ওর নিজের বলতে আর কেউই থাকবে না। এই কথাগুলো ভেবে প্রচন্ড দুঃখে কষ্টে কাঁদতে কাঁদতে ও নিজের পুরানো বস্তিতে ফিরে আসে। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় ওই জায়গাটা যেন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তার ওপরে চারিদিকে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল আর ওখানকার সমস্ত ঘরবাড়ি পুরোপুরি ভেঙে ফেলা হয়েছিল। এখন ওই পুরো এলাকার মধ্যে কোথাও একটা কোনো জীবিত মানুষ দেখা যাচ্ছিল না।
এখন ও আস্তে আস্তে ওই পুরো এলাকাটা ঘুরে দেখছিল। আর এইভাবে কিছুক্ষণের মধ্যেই ও সেই রেস্টুরেন্টে এসে পৌঁছায় কিছুদিন আগে অবধিও ও যেখানে পিয়ানো বাজানোর কাজ করত। দেখা যায় ওই রেস্টুরেন্টের একটা ভাঙা আলমারির মধ্যে ওখানকার একজন কর্মচারী লুকিয়েছিল। দূর থেকে স্পিলসম্যানকে দেখতে পেয়ে উনি ওকেও নিজের সাথে ওই আলমারির মধ্যে লুকিয়ে থাকতে বলেন। উনি বলেন, আগামী বেশ কিছুদিন আমাদেরকে এইভাবেই লুকিয়ে থাকতে হবে। কিছুদিন পর যখন সবকিছু শান্ত হয়ে যাবে তখন আমরা এখান থেকে বেরিয়ে ইহুদিদের বড় বস্তিতে চলে যাব। আর আগামী কিছুদিনের মধ্যে ওরা ঠিক তেমনটাই করে। ওরা লুকিয়ে লুকিয়ে সেই বড় বস্তিতে চলে যায়। কিন্তু এই এলাকার বেশিরভাগ মানুষকেই জার্মান সৈনিকদের জন্য কাজ করতে হতো। এখন স্পিলসম্যান বাকি সমস্ত লোকের সাথে জার্মান সৈনিকদের কাছে মজুরির কাজ করতে শুরু করে। একটা সময় যে মানুষটা এই দেশের সবচেয়ে বড় আর নামকরা পিয়ানোবাদক ছিল, এখন সেই মানুষটাকেই জার্মানদের গোলামি করে ইট বালি সিমেন্ট বয়ে নিয়ে যাওয়ার কাজ করতে হচ্ছে। এই জায়গাতেও জার্মান সৈনিকরা মাঝে মাঝেই আনন্দের জন্য নিজেদের ইচ্ছা মতন ইহুদিদেরকে মেরে ফেলত। একদিন এখানে কাজ করতে করতেই স্পিলসম্যানের সাথে ওর একটা পুরানো বন্ধুর দেখা হয়। ওর বন্ধুও এখানে জার্মানদের কাছে কাজ করার জন্য এসেছিল। একদিন ওর বন্ধু ওকে বলে, জার্মানরা আসার আগে আমরা এই শহরে 3,60,000 ইহুদি ছিলাম, কিন্তু এখন তাদের মধ্যে থেকে আমরা শুধুমাত্র 60,000 ইহুদি বেঁচে আছি। কিন্তু কিছুদিন পরেই আমরা সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের স্বাধীনতার জন্য জার্মানদের বিরুদ্ধে বিদ্রোহ করতে শুরু করব। এই কথা শুনে স্পিলসম্যান অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায় ও সাথে সাথেই এদের সবাইকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর একদিন স্পিলসম্যান পিঠে করে ইট বয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে ওর একটু ভুলের জন্য ওর পিঠের থেকে সমস্ত ইট মাটিতে পড়ে যায়। যেটা দেখতে পেয়ে ওখানে দায়িত্বে থাকা একজন জার্মান সৈনিক ওকে প্রচন্ড জোরে জোরে বেত দিয়ে মারতে থাকে। এখানে অতিরিক্ত মার খাওয়ার ফলে ও অজ্ঞান হয়ে গেছিল। সেজন্য এই ঘটনার পর থেকে ওকে ওই ক্যাম্পের মধ্যে একটু নতুন আর সহজ ধরনের কাজ দেওয়া হয়। এখনো অবধি এই সমস্ত ইহুদিদেরকে এই ক্যাম্পের মধ্যেই বন্দি বানিয়ে রাখা হয়েছিল, আর সেখানেই ওদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করানো হতো। এখনো অবধি এদের প্রত্যেকের এই বস্তি থেকে বাইরে বেরোনো একদমই বারণ ছিল। কিন্তু একদিন একজন জার্মান সৈনিক এদের সবাইকে জানায়, আমরা বহু বছর ধরে তোমাদেরকে এখানেই বন্দি বানিয়ে রেখেছি, কিন্তু এখন আমরা তোমাদেরকে একটু সুযোগ দিতে চাই। তোমরা নিজেদের মধ্যে থেকে যে কোনো একজন মানুষকে বেছে নাও, যে প্রত্যেকদিন শহরে গিয়ে তোমাদের প্রত্যেকের জন্য 3 কিলো আলু আর একটা করে রুটি নিয়ে আসবে, আর সেগুলো দিয়ে তোমরা নিজেদের ইচ্ছা মতন খাওয়া দাওয়া করতে পারবে। এখন এদের সবার মধ্যে থেকে স্পিলসম্যানের বন্ধুকেই এই কাজটা করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু প্রত্যেকদিন শহর থেকে খাবার আনার সময় ও আলুর বস্তার মধ্যে লুকিয়ে লুকিয়ে বেশ কিছু বোম আর বন্দুক নিয়ে আসতো, আর তারপর সমস্ত জার্মান সৈনিকদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে ওই অস্ত্রগুলোকে একটা জায়গায় গুছিয়ে রাখত। এরা সবাই ঠিক করেছিল পর্যাপ্ত পরিমাণ অস্ত্র জোগাড় হয়ে গেলেই এরা জার্মানদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেবে। এসব কিছুর মধ্যে স্পিলসম্যান ঠিক করে নেয় ও এই বস্তি থেকে পালিয়ে শহরে চলে যাবে, কিন্তু তার জন্য ওর একটু সাহায্যের প্রয়োজন। সেজন্য এক রাতে ও নিজের বন্ধুকে বলে, তুমি তো রোজ খাবার আনার জন্য শহরে যাও, তুমি কি আমার একটা কাজ করে আমাকে একটু উপকার করবে? শহরের মধ্যে আমার দুজন পরিচিত মানুষ আছে, ওদের নাম হলো জেনিনা আর অ্যান্ড্রিয়াস। ওরা আমাকে এই বস্তি থেকে পালিয়ে শহরের মধ্যে লুকিয়ে থাকতে সাহায্য করবে। আমি তোমাকে তাদের ঠিকানা লিখে দিচ্ছি। পরের দিন সকালে খাবার আনার সময় তুমি কি তাদের সঙ্গে দেখা করে তাদেরকে আমার ব্যাপারে জানাতে পারবে? ওর বন্ধু বলে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার কাজটা করে দেব। এর কিছুদিন পর ওর বন্ধু বলে, আমি তোমার কথা মতন ওই লোক দুটোর সঙ্গে দেখা করেছিলাম, আর ওরা তোমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেছে। আজ সন্ধেবেলায় ওরা তোমাকে নিজেদের ঠিকানায় পৌঁছে যেতে বলেছে। এবার সেদিন সন্ধেবেলায় নিজের কাজ শেষ করার পর স্পিলসম্যান সবার নজরের আড়ালে লুকিয়ে লুকিয়ে ওই ক্যাম্প থেকে বেরিয়ে পড়ে, আর তারপর ও সরাসরি জেনিনা আর অ্যান্ড্রিয়াস নামে নিজের পরিচিত সেই দুজন মানুষের সঙ্গে দেখা করে। কিন্তু এখন থেকে ওকে পুরোপুরি নিজের পরিচয় গোপন করে লুকিয়ে থাকতে হবে, কারণ কোনো জার্মান সৈনিক যদি কোনোভাবে জানতে পারে একজন ইহুদি ওই বস্তি থেকে পালিয়ে এই শহরের মধ্যে লুকিয়ে আছে, তাহলে ওরা সঙ্গে সঙ্গেই ওকে গুলি করে মেরে ফেলবে। এখন এদের বাড়িতে আসার পর স্পিলসম্যান একটু ভালো করে স্নান করে খাওয়া দাওয়া করে। আজ বহু বছর পর ও একটু ভালো আর সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পেয়েছিল, কিন্তু ওর পক্ষে এই জায়গায় বেশিক্ষণ থাকা একদমই সুরক্ষিত ছিল না। সেজন্য পরের দিন সকালেই মিস্টার অ্যান্ড্রিয়াস ওকে একটা নতুন জায়গায় নিয়ে যায়। দেখা যায় ওটা বড় অ্যাপার্টমেন্টের মধ্যে একটা ফাঁকা ফ্ল্যাট ছিল। মিস্টার অ্যান্ড্রিয়াস বলেন, এটা আমারই ফ্ল্যাট, কিন্তু এখন এখানে কেউই থাকে না, তাই তুমি এখানে নিশ্চিন্তে থাকতে পারো, কিন্তু কেউ যেন কোনোভাবেই জানতে না পারে তুমি এখানে লুকিয়ে আছো।
আমি বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যাচ্ছি, আর এরপর থেকে জিনিয়া প্রতি সপ্তাহে তোমার জন্য 2বার করে খাবার নিয়ে আসবে। যাওয়ার আগে উনি স্পিলসম্যানকে একটা জায়গার ঠিকানা দিয়ে বলেন, যদি কখনো কোনো ইমার্জেন্সি হয় অথবা তোমার কোনো বড় বিপদ হয় তাহলে তুমি সঙ্গে সঙ্গে এই ঠিকানায় পৌঁছে যাবে। এখন মিস্টার অ্যান্ড্রিয়াস চলে যাওয়ার পর ও খেয়াল করে এই মুহূর্তে ও যে ফ্ল্যাটের মধ্যে রয়েছে সেখান থেকে ও নিজের পুরানো বস্তি আর সেখানকার পাঁচিলটা খুব ভালোভাবেই দেখতে পায়। একদিন আগে অবধিও ও ওই বস্তিতে বন্দি থেকে জার্মানদের গুলামি করছিল, কিন্তু এখন ও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছিল। এখানে জিনিয়া কিছুদিন পরপরই ওর জন্য খাবার নিয়ে আসতো। এইভাবে মোটামুটি সবকিছু বেশ ভালোই কাটছিল, কিন্তু একদিন হঠাৎ করে পাঁচিলের ওই পারে বস্তির মধ্যে থেকে বেশ কিছু ইহুদি লোক হঠাৎ করেই পাঁচিলের এই পারে বেশ কিছু জার্মান সৈনিকের ওপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে, যার ফলে এখন জার্মান আর ইহুদিদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়। যদিও শেষ অবধি এই যুদ্ধে জার্মানরাই জিতে গেছিল, আর ওরা ওখানে থাকা সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলেছিল। নিজের ঘরের মধ্যে থেকে এসব কিছু দেখে স্পিলসম্যানের খুবই মন খারাপ হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর একদিন স্পিলসম্যানের ফ্ল্যাটে ওর সঙ্গে দেখা করার জন্য একজন লোক আসে। ওই লোকটা বলে, জেনিনা আর অ্যান্ড্রিয়াস নামের যে দুজন তোমাকে এখানে থাকার জন্য সাহায্য করেছে, জার্মান সৈনিকরা এখন তাদের দুজনকেই গ্রেফতার করে নিয়েছে, আর জার্মান সৈনিকরা হয়তো এখন যে কোনো মুহূর্তেই এই ঠিকানায় চলে আসতে পারে। তাই তোমার যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে অন্য কোথাও পালিয়ে যাওয়া উচিত। তখন স্পিলসম্যান বলে, কিন্তু আমার কাছে তো যাওয়ার মতন কোনো জায়গা নেই, আমি শেষ অবধি এখানেই থাকতে চাই। তখন ওই লোকটা বলে, ঠিক আছে, তুমি তাহলে এখানেই থাকো, কিন্তু তুমি যেন কোনোভাবেই জার্মান সৈনিকদের কাছে জীবিত অবস্থায় ধরা পড়ো না। ওদের কাছে ধরা পড়ার আগে তুমি আত্মহত্যা করে মারা যেও। আর এই কথা বলেই ওই লোকটা ওখান থেকে চলে যায়। এখন স্পিলসম্যান এই ঘরের মধ্যেই বন্দী হয়েছিল, ওর পক্ষে এই ঘরের বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না। এদিকে জেনিনা আর এন্ড্রিয়াসও পুলিশের কাছে ধরা পড়ে গেছে, তাই ওকে খাবার দিতে আসার মতনও কোনো লোক ছিল না। আস্তে আস্তে কিছুদিনের মধ্যেই ওর কাছে থাকা সমস্ত খাবার শেষ হয়ে যায়। এখন বেশ অনেকদিন ধরে না খাওয়ার ফলে প্রচণ্ড খিদের যন্ত্রণায় একদিন ও রান্নাঘরের মধ্যে খাবার খোঁজার চেষ্টা করছিল, আর তখনই ভুল করে ওর হাতের ধাক্কায় অনেকগুলো প্লেট মাটিতে পড়ে ভেঙে যায়। যে আওয়াজ শুনে ওর পাশের ফ্ল্যাটে থাকা একজন মহিলা বুঝতে পারে কেউ এখানে লুকিয়ে আছে। এখন ওই মহিলা ওর ঘরের বাইরে থেকে বলতে শুরু করে, তুমি এখনই ভিতর থেকে বাইরে বেরিয়ে এসো, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। এই কথা শুনে স্পিলসম্যান প্রচণ্ড ভয় পেয়ে গেছিল, সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ওই বিল্ডিং থেকে পালিয়ে আসে। কিন্তু এই মুহূর্তে ওর কাছে থাকার মতন কোনো জায়গা ছিল না, সেজন্য এখন ও মিস্টার অ্যান্ড্রিয়াসের দেওয়া সেই ঠিকানায় পৌঁছে যায় যেখানে শুধুমাত্র ইমার্জেন্সি অথবা বড় বিপদ হলেই ওকে যেতে বলা হয়েছিল। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় ওই ঠিকানায় ডরোথা নামের সেই মেয়েটা রয়েছে আজ থেকে বেশ কিছু বছর আগে স্পিলসম্যান যাকে ভালোবাসত। আসলে সেই সময় ওরা দুজনেই একে অপরকে ভালোবাসত, কিন্তু এখন দেখা যায় ডরোথার বিয়ে হয়ে গেছে। আজ এত বছর পর নিজেদের ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে ওরা দুজনেই খুবই অবাক হয়ে যায়। এখন স্পিলসম্যান ওকে বলে, আমি মিস্টার মিচেলের সঙ্গে দেখা করতে এসেছি, আমাকে এই ঠিকানাটা দিয়ে বলা হয়েছিল কোনো রকম বিপদ হলে এখানে চলে আসতে। এই মুহূর্তে আমার থাকার একটা জায়গার প্রয়োজন। যেটা শুনে ডরোথা বলে, মিস্টার জেকেভিচ আমার স্বামী, উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আপনি একটু অপেক্ষা করুন। এখন ঘরে যাওয়ার পর ও খেয়াল করে ডরোথা প্রেগনেন্ট, আর কিছু মাস পরেই ওর বাচ্চা হবে। যে মানুষটাকে ও ভালোবাসত তাকে যে কখনো এই অবস্থায় দেখতে হবে ও কখনো কল্পনাও করতে পারেনি। এই যুদ্ধের কারণে এক এক করে ও নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই ওখানে মিস্টার মিচেল চলে আসেন, আর স্পিলসম্যানের কাছ থেকে সবকিছু শোনার পর উনি বলেন, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার থাকার জন্য একটা সুরক্ষিত জায়গার ব্যবস্থা করে দেব। তখন স্পিলসম্যান বলে, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমাকে এক টুকরো রুটি খেতে দেবেন, আমি অনেকদিন ধরেই কিছু খাইনি। যেটা শুনে মিস্টার মিচেল বলেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আজ রাতে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করব। একসময় যে মানুষটা এই দেশের সবচেয়ে বড় সঙ্গীত শিল্পী ছিল, আজ তাকে সামান্য এক টুকরো রুটির জন্য ভিক্ষা করতে হচ্ছে। পরের দিন সকালে মিস্টার মিচেল স্পিলসম্যানকে নিজের একটা ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান। এই জায়গার চারিপাশেই সমস্ত জার্মানরা থাকে, আর এই ফ্ল্যাটের একদম সামনেই একটা জার্মান হসপিটাল ছিল। মিস্টার মিচেল বলেন, এই জায়গাটা তোমার জন্য একদমই সুরক্ষিত, কেউ কখনো কল্পনাও করতে পারবে না এতগুলো জার্মানির মাঝে কোনো ইহুদি লুকিয়ে আছে। তোমাকে শুধু কোনো রকম আওয়াজ না করে এখানে চুপচাপ থাকতে হবে। এই কথা বলেই উনি বাইরে থেকে দরজা বন্ধ করে ওখান থেকে চলে যান।
এর কিছুদিন পর মিস্টার মিচেল স্পিলসম্যানের সঙ্গে অ্যান্টিক নামের একটা লোকের পরিচয় করিয়ে দেন। উনি বলেন, এখন থেকে মিস্টার অ্যান্টিক তোমার সমস্ত খাওয়া দাওয়ার খেয়াল রাখবে। এই কথা বলে উনি স্পিলসম্যানকে বেশ কিছুটা খাবার দিয়ে ওখান থেকে চলে যান। কিন্তু দেখা যায় মিস্টার অ্যান্টিক এই ঘটনার 2 সপ্তাহ পরে অল্প একটু খাবার নিয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে। বিগত 2 সপ্তাহ ধরে কোনো কিছু না খাওয়ার জন্য এখন ওর শরীর খুবই খারাপ হয়ে গেছিল। আস্তে আস্তে ও প্রচণ্ড দুর্বল হয়ে যেতে শুরু করেছিল, আর সেই একই সাথে ওর জন্ডিস হয়েছিল। এখন ও মিস্টার অ্যান্টিককে বলে, আপনার তো আরো আগে আসা উচিত ছিল, আপনি আসতে এত দেরি করলেন কেন? মিস্টার অ্যান্টিক বলেন, খাবার কেনার জন্য না টাকার প্রয়োজন হয়, আর সেই টাকা জোগাড় করতেই আমার সময় লেগে গেছে। যেটা শুনে স্পিলসম্যান নিজের হাত ঘড়িটা খুলে অ্যান্টিককে দিয়ে বলেন, এর পরের বার আপনি আমার এই ঘড়িটাকে বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে একটু তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসবেন। কিন্তু এরপরেও আগামী অনেক দিন ধরেই মিস্টার অ্যান্টিকের কোনো দেখা পাওয়া যায় না। বেশ কিছু সপ্তাহ পর একদিন ডরোথা আর তার স্বামী স্পিলসম্যানের সঙ্গে দেখা করতে আসে। দেখা যায় ওর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ওর প্রচণ্ড জ্বর এসেছে, আর সেই একই সাথে ওর জন্ডিস হয়েছে। এখন মিস্টার মিচেল নিজের পরিচিত একজন ডাক্তার দিয়ে ওর চিকিৎসা করায়। এবার ওই ডাক্তার চলে যাওয়ার পর ডরোথা বলে, মিস্টার অ্যান্টিক তোমাকে সাহায্য করার নাম করে এই শহরের সমস্ত লোকজনের কাছ থেকে টাকা তুলেছে, আর যেহেতু তুমি খুবই বিখ্যাত একজন মানুষ, তাই শহরের লোকজন খুবই খুশি হয়ে ওনাকে টাকা দিয়ে দিয়েছেন। এখন এইভাবে তোমার নাম করে উনি অনেক টাকা কামিয়ে ফেলেছেন, আর এরপর উনি হয়তো আর কখনোই তোমাকে সাহায্য করতে আসবেন না। আর আজকে আমি আর আমার স্বামীও এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, কারণ যুদ্ধের জন্য এই শহরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এরপর ও স্পিলসম্যানকে বেশ কিছু খাবার দিয়ে ওকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনার কিছুদিন পর ওষুধ আর খাবার খেয়ে ও আবার আগের মতন সুস্থ হয়ে ওঠে। একদিন বেশ কিছু ইহুদিরা ওর ফ্ল্যাটের সামনের জার্মান হসপিটালে আক্রমণ করে সেটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, আর সেই একই সাথে ওখানে থাকা সমস্ত জার্মান সৈনিকদেরকে ওরা মেরে ফেলে। এখন এই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য জার্মান সৈনিকরা নিজেদের বিশাল বাহিনী আর ট্যাঙ্ক নিয়ে ওই এলাকায় চলে আসে। এখন ওরা ওই এলাকা থেকে সমস্ত জার্মানদেরকে সরিয়ে ট্যাঙ্ক আর বোমের আঘাতে ওখানকার সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলতে শুরু করে, যাতে এই ঘটনায় ওই সমস্ত বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে থাকা ইহুদিরাও যেন মারা যায়। এখন আস্তে আস্তে স্পিলসম্যানের বিল্ডিংয়ের চারিদিকে বোম ফাটতে শুরু করে, যার ফলে ওর আশেপাশের সমস্ত ঘরবাড়ি ভেঙে যেতে শুরু করে। এখন ও কোনো রকমে ওখান থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে আসে, আর তারপর নিজের বিল্ডিংয়ের সামনে থাকা সেই জার্মান হসপিটালের মধ্যে ঢুকে লুকিয়ে পড়ে। যেহেতু এখন এই হসপিটালটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল, তাই ওর পক্ষে এখানে লুকিয়ে থাকা একদমই সুরক্ষিত ছিল। এখন আগামী বেশ কিছুদিন ও এই হসপিটালের মধ্যেই লুকিয়ে থাকে, আর এখানে থাকা খাবার খেয়ে নিজের দিন কাটায়। কিন্তু কিছুদিন পর জার্মানরা এই পুরো এলাকার সমস্ত বিল্ডিংয়ে আগুন ধরিয়ে সেগুলোকে পুড়িয়ে দিতে শুরু করে, যাতে কোনো মানুষ কোনোভাবেই এই সমস্ত বিল্ডিংয়ের মধ্যে লুকিয়ে থাকতে না পারে। এখন এই আগুনের ভয়ে ও তাড়াতাড়ি করে ওই হসপিটালের পিছনের পাঁচিল টপকিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এখন এইভাবে ও আবার ইহুদিদের সেই বড় বস্তিতে চলে এসেছিল, যেখান থেকে কিছুদিন আগেই ও পালিয়েছিল। এখন দেখা যায় এই পুরো জায়গাটাই একটা বিশাল বড় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জার্মান সৈনিকরা এই এলাকার সমস্ত বাড়িঘর একদম জ্বালিয়ে পুড়িয়ে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। কিন্তু এসব কিছুর মধ্যে ওই এলাকায় একটা বাড়ি মোটামুটি একটু সুরক্ষিত ছিল। এখন ও ওই বাড়ির রান্নাঘরের মধ্যে ঢুকে খাবার খুঁজতে শুরু করে, আর সেখান থেকেই ও সিল প্যাক করা একটা খাবারের ক্যান খুঁজে পায়। এখন ও তাড়াতাড়ি করে ওই ক্যানটাকে খোলার চেষ্টা করছিল, কিন্তু তখনই ও বাড়ির বাইরে থেকে একটা গাড়ির আওয়াজ শুনতে পায়। দেখা যায় বেশ কিছু জার্মান সৈনিক ওই বাড়ির মধ্যে ঢুকছে। এখন ও তাড়াতাড়ি করে ওই খাবারের ক্যানটা নিয়ে ওই বাড়ির ছাদের চিলের কোঠায় লুকিয়ে পড়ে, আর সারাদিন ধরে সেখানেই লুকিয়ে থাকে। একটু রাত হওয়ার পর ও মনে করেছিল সেই জার্মান সৈনিকরা হয়তো ওখান থেকে চলে গেছে, সেজন্য ও নিচে নেমে আবার ওই খাবারের ক্যানটাকে খোলার চেষ্টা করে। কিন্তু তখনই হঠাৎ করে ওর পিছনে একজন জার্মান অফিসার চলে আসে। ওনাকে দেখে স্পিলসম্যান পুরোপুরি ভয় পেয়ে যায়। এখন ওই অফিসারটা বলে, তুমি এখানে কি করছো? স্পিলসম্যান বলে, আমি এই খাবারের ক্যানটা খোলার চেষ্টা করছিলাম। তখন ওই জার্মান সৈনিকটা বলে, তুমি কি এখানেই থাকো আর আশেপাশে কোথাও কাজ করো? স্পিলসম্যান বলে, আমি এখানে থাকি না, আমি একজন পিয়ানিস্ট ছিলাম। যেটা শুনে ওই জার্মান অফিসার ওকে পাশের একটা ঘরে নিয়ে যায়, যেখানে একটা পিয়ানো রাখা ছিল। এখন ওই অফিসারটা ওকে পিয়ানো বাজাতে বলে, আর স্পিলসম্যানও আজ বহু বছর পর নিজের মন খুলে পিয়ানো বাজায়। ওর পিয়ানোর সুরে ওই জার্মান সৈনিকটা পুরোপুরি মুগ্ধ হয়ে গেছিল। উনি বলেন, আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি একজন ইহুদি,
আর তুমি এই বাড়িতেই লুকিয়ে থাকার চেষ্টা করছো। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর এই কথা বলেই উনি ওখান থেকে চলে যান। এরপর থেকে ওই জার্মান অফিসার মাঝে মাঝেই লুকিয়ে লুকিয়ে স্পিলসম্যানের জন্য খাবার নিয়ে আসতো। একদিন ওই অফিসারটা স্পিলসম্যানকে বলে, আজ আমি তোমার জন্য শেষবারের মতন খাবার নিয়ে এসেছি, কারণ আমরা এই লড়াইতে হেরে গেছি আর রাশিয়ান সৈনিকরা আমাদেরকে মারার জন্য এদিকেই এগিয়ে আসছে। তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের দেশে ফিরে যেতে হবে। আর এই কথা বলেই ওই অফিসারটা নিজের গায়ের থেকে জ্যাকেট খুলে স্পিলসম্যানকে দিয়ে দেয়। উনি বলেন, বাইরে এখন প্রচুর ঠান্ডা, তাই তুমি এটাকে গায়ে দিয়ে রাখো। যাওয়ার আগে উনি স্পিলসম্যানের কাছ থেকে ওর নাম শোনেন আর ওকে বলেন, আমাদের হয়তো আর কখনোই দেখা হবে না, কিন্তু দেশে ফিরে যাওয়ার পর আমি রেডিওতে তোমার পিয়ানো শুনব। আর এই কথা বলেই উনি স্পিলসম্যানকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যান। এই ঘটনার পরের দিন সকালে ওখানে যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে গেছিল। আর যেহেতু জার্মান সৈনিকরা এখান থেকে পালিয়ে গেছিল, তাই সমস্ত লোকজন স্বাধীনভাবে রাস্তায় বেরিয়ে আনন্দ করতে শুরু করে। এখন বাইরে এত লোকজন দেখে স্পিলসম্যানও বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। আর ও খুবই আনন্দে রাস্তায় থাকা বাকি লোকজনকে জড়িয়ে ধরতে যাচ্ছিল। কিন্তু যেহেতু তখন ওর গায়ে ওই জার্মান অফিসারের জ্যাকেট ছিল, সেজন্য সবাই ওকে জার্মান সৈনিক মনে করে ওর দিকে গুলি চালাতে শুরু করে। এখন ও কোনো রকমে পাশে একটা বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে আর সেখান থেকে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলে, আমি জার্মান না, আমি পোল্যান্ডেরই একজন বাসিন্দা। তখন সবাই প্রশ্ন করে, তাহলে তুমি এই জ্যাকেটটা পরে আছো কেন? ও বলে, কারণ আমার খুবই ঠান্ডা লাগছিল তাই। এখন ওর কথা শুনে সবাই বুঝতে পারে ও সত্যি কথা বলছে, সেজন্য ওকে ছেড়ে দেওয়া হয়। এদিকে দেখা যায় এত বছর ধরে ইহুদিদেরকে যে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল, এখন জার্মানরা চলে যাওয়ার পর তাদেরকে ওই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ক্যাম্প থেকে বেরোনোর পর ওই ইহুদিরা দেখতে পায় রাশিয়ান সৈনিকরা সমস্ত জার্মান সৈনিকদেরকে ওখানে বন্দি বানিয়ে রেখেছে। আর এদের মধ্যে সেই জার্মান অফিসারটাও ছিল যে স্পিলসম্যানকে খাবার দিয়ে ওকে সাহায্য করেছিল। এখন এই জার্মান সৈনিকদেরকে দেখে ওই ক্যাম্প থেকে বেরোনো একজন ইহুদি প্রচণ্ড রাগে এদেরকে গালাগালি করতে থাকে। ওই লোকটা বলে, তোমরা আমার কাছ থেকে আমার সবকিছু কেড়ে নিয়েছো। আমি একজন মিউজিশিয়ান ছিলাম, কিন্তু তোমরা আমার কাছ থেকে আমার মিউজিক, আমার আত্মা সবকিছু কেড়ে নিয়েছো। এই কথা শুনে ওই জার্মান সৈনিকটা ওকে বলে, তুমি তো একজন মিউজিশিয়ান, তুমি কি স্পিলসম্যান নামের কাউকে চেনো? ওই লোকটা বলে, হ্যাঁ, ওনাকে তো এই দেশের সবাই চেনে, উনি তো এই দেশের সবচেয়ে নামকরা মিউজিশিয়ান। তখন ওই জার্মান অফিসারটা বলে, আমি ওনাকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিলাম, ওনাকে খাবার দিয়েছিলাম, তুমি ওনাকে জানিয়ে দিও আমি এই জায়গায় বন্দী হয়ে আছি। এই ঘটনার বেশ কিছুদিন পর দেখা যায় স্পিলসম্যান আবার নিজের আগের জীবনে ফিরে গেছে। এখন ও আবার রেডিওতে পিয়ানো বাজিয়ে সমস্ত দর্শকদেরকে শোনাচ্ছে। এখন ওর সাথে সেই লোকটা দেখা করতে আসে কিছুদিন আগে, যার সাথে সেই জার্মান অফিসারের দেখা হয়েছিল। ওই লোকটা স্পিলসম্যানকে সেই জার্মান অফিসারের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। এখন স্পিলসম্যান সেই অফিসারকে খোঁজার জন্য ওই লোকটার সাথে সেই ঠিকানায় পৌঁছে যায়। কিন্তু ওখানে যাওয়ার পর দেখা যায় সমস্ত জার্মান সৈনিককে এখান থেকে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। স্পিলসম্যান ওই জার্মান অফিসারকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু ও ওই অফিসারের নাম জানত না, সেজন্য ও আর কখনোই ওই অফিসারকে খুঁজে পায় না। পরবর্তীকালে জানা যায় ওই জার্মান অফিসারের নাম ছিল ক্যাপ্টেন উইলিয়াম ওসেনফিল্ড। ওই ঘটনার পর ওনাকে রাশিয়ার জেলে আটকে রাখা হয়েছিল আর সেখানেই উনি 1952 সালে মারা যান। এদিকে পোল্যান্ড স্বাধীন হওয়ার পর স্পিলসম্যান পুরো দেশ জুড়ে অনেক বড় বড় অনুষ্ঠান করে আর ও 2000 সালের 6ই জুলাই নিজের 88 বছর বয়সে মারা যায়। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।